হেনরি রাইডার হ্যাগার্টের ট্রেজার অব দ্য লেক। মুখ বন্ধ। মনল্যান্ড যাওয়ার চিন্তা কেন মাথায় চেপেছিল সে কথা মূল গল্পের কোথাও বলেছি বলে মনে করতে পারছি না, তাই অল্প দুয়েক কথায় সেটা এখানে সেরে নিচ্ছি। ধর্মীয় ব্যাপারে বরাবরই আমার ধ্যান ধারণা একটু ভিন্ন, কিন্তু তা সত্ত্বেও নেটালের একটা মনাস্ট্রির দরজা সবসময়ই আমার জন্য ছিল খোলা। ব্রাদার এমব্রোস নামে একজন সন্ন্যাসী ছিলেন সেখানে। তার আসল নাম বলতে পারবো না। তিনি ছিলেন অত্যন্ত বিদ্বান লোক, তবে জুলুদের ভাষায় তিনি নিচে চলে গেছেন, অর্থাৎ মারা গেছেন। ধর্ম ও আত্মা সম্বন্ধে আমার চিন্তাভাবনা তার ভালোই জানা ছিল। তারপরও তিনি আমাকে যথেষ্ট সম্মান করতেন। জন্মসূত্রে তিনি ছিলেন সুইডিশ নাগরিক, পেশায় ছিলেন একই সাথে প্রত্নতত্ত্ববিদ ও নৃতত্ত্ববিদ। এ দুই বিষয়ে ব্যাপক বিশ্লেষণধর্মী বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করেছিলেন তিনি। বুশম্যানদের আঁকা ছবির উপর তার ছিল অগাধ জ্ঞান। পূর্ব দক্ষিণ ও মধ্য দক্ষিণ আফ্রিকার অধিবাসীদের ইতিহাস, ধর্ম, আচার ও ঐতিহ্য সম্বন্ধেও তার জ্ঞান ছিল আমার চেয়ে ঢের বেশি। এসব ব্যাপারে আমাদের মতের মিলও ছিল অনেক। ফলে বিভিন্ন বিষয়ে কথা বলার জন্য প্রায়ই আমরা দেখা করতাম। দেখা করতে না পারলে চেষ্টা করতাম চিঠি দিয়ে হলেও পরস্পরের সাথে যোগাযোগ রাখতে। মোজাম্বিক থেকে তার পাঠানো একটা চিঠি এখনও আমার কাছে আছে। মিশনের কোনো কাজে সে এলাকায় যেতে হয়েছিল তাকে। চিঠিটার কিছু অংশ এখানে হুবহু তুলে দিচ্ছি। ব্রাদার এমব্রোস লিখেছেন, এই দ্বীপে এক দাসকে উদ্ধার করা হয়েছিল। পরে তাকে ব্যাপটাইজড করা হয়। তার খ্রিস্টান নাম রাখা হয়েছিল পিটার। বেচারাকে যখন আমরা উদ্ধার করি তখন সে ছিল খুবই অসুস্থ। তার জন্য যথাসাধ্য সেবা শুশ্রূষার ব্যবস্থা করা হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। লোকটা শেষ পর্যন্ত মারা যায়। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি নিজে লোকটার সেবা যত্ন করেছি। তখন সে অনেক কথা বলে। লোকটা দেখতে ছিল বেশ অস্বাভাবিক। তার শারীরিক গঠন ছিল অনেকটা আরবদের মতো। ভাষাও ছিল বিকৃতভাবে আরবি ঘেঁষা। চোখগুলো ছিল বড় বড় আর গোল। দেখতে ছিল প্রায় পেঁচার চোখের মতো। অদ্ভুত ব্যাপার হচ্ছে, লোকটা অন্ধকারে খুব ভালো দেখতে পেত। সে বলেছিল বিশাল এক লেকের পেছনে, জানি না সেটা কোন লেক, রুগা নামের এক পর্বতের পাশে ছোট একটা জাতি বাস করে। ও ছিল সেখানকার অধিবাসী। আমার পাওয়া তথ্য মতে কঙ্গো নদীর একটা শাখা নদী থেকে মূলভূমির ভিতরের দিকে বেশ অনেকটা এগিয়ে গেলে সম্ভবত পাহাড়টা পাওয়া যাবে। ওর কথা ঠিক মতো বুঝে থাকলে ওদের বাসস্থান পাহাড় ঘেরা একটা বেসিন মতো জায়গায়। সেই বেসিনের ঠিক মাঝখানে একটা বিশাল লেক আছে। লেকটা চারপাশ ঘন জঙ্গলে ঘেরা। ওখানকার লোকেরা সেই লেক আর লেক ঘিরে থাকা জঙ্গলকে অত্যন্ত পবিত্র জ্ঞান করে। তাকে জিজ্ঞেস করেছিলাম কেন ওটাকে পবিত্র মনে করা হয়। উত্তরে সে বলেছিল, ওই লেকের মাঝের দ্বীপে একজন নারী পুরোহিত থাকে। মনে করা হয় সে দেবতার বা দেবতাদের ছায়া। এই পুরোহিত অত্যন্ত সুন্দরী, নানা রকম অতিপ্রাকৃত ক্ষমতার অধিকারী। সে তার পূজারীদের আশীর্বাদ করে ও ভবিষ্যৎ সম্বন্ধে নানা ইঙ্গিত দিয়ে থাকে। আমার মতে এর মানে হচ্ছে সে ওই এলাকার
লোকদের কাছে একজন দেবী বা দেবীর প্রধান পুরোহিত হিসেবে গণ্য। তাদের কাছে সে বৃষ্টি আনা বা দুর্ভাগ্য তাড়িয়ে দেওয়ার মতো দৈব ক্ষমতাপ্রাপ্ত বলে বিবেচিত। এ মহিলাটির ক্ষমতা সম্বন্ধে সে আমার কাছে এমন সব গল্প করেছে যে সেগুলো লিখে রাখারও উপযুক্ত নয়। আরও বলেছে তাদের জাতির সর্দারই হয় দেবীর স্বামী, কিন্তু একটা নির্দিষ্ট বয়সে এলে পরে তাদের দুজনকেই বলি দিয়ে দেয়া হয়। তখন আরেকজন দেবী তার জায়গা দখল করে। নতুন জনকে বলা হয় পূর্ববর্তী জনের মেয়ে। আরেকটা ব্যাপার, চিঠিটা লিখছি শুধুমাত্র ওদের কুসংস্কার বা উপকথা বা যাই হোক না কেন সেটা ভুলে যাওয়ার আগেই তোমাকে জানিয়ে রাখার জন্য। আরেকটা ব্যাপার, চিঠিটা লিখছি শুধুমাত্র ওদের কুসংস্কার বা উপকথা বা যাই হোক না কেন সেটা ভুলে যাওয়ার আগেই তোমাকে জানিয়ে রাখার জন্য। মনে হয় ব্যাপারটা তোমাকে আগ্রহী করে তুলবে। আমরা অনেক সময়ই আফ্রিকানদের টাবু ধর্ম তো নিষিদ্ধ করা হয়েছে এমন কিছু সম্বন্ধে কথা বলেছি। পিটার ওদের টাবু সম্বন্ধেও কিছু কথা বলেছিল। শুনে মনে হয়েছে এ একেবারেই নতুন কিছু। বলেছিল তাদের জাতির কাছে সব বন্য জন্তুই তাবু, কোনো মতেই তারা সেগুলো মারতে বা খেতে পারবে না। শুনে প্রথমে মনে হচ্ছিল ওদের বেশিরভাগ লোকই হয়তো নিরামিষভোজী। পরে জেনেছি ওরা মাংসের অভাব পূরণ করে শুধুমাত্র গৃহপালিত গরু ছাগল দিয়ে। সেগুলো নাকি তাদের আছেও প্রচুর। এখানেই শেষ নয়, সে আরও বলেছিল ওদের লোকদের বন্য জীবে জন্তুর উপর ব্যাপক নিয়ন্ত্রণ ক্ষমতা আছে, ঠিক যেমনটা আমাদের আছে কুকুর, ঘোড়া বা অন্যান্য গৃহপালিত জন্তুর উপর। এও বলেছিল যে তারা তাদের ক্ষমতা দিয়ে যে কোনো জায়গা থেকে ওই জন্তুগুলোকে ডেকে নিতে বা যে কোনো জায়গায় সেগুলোকে পাঠিয়ে দিতে পারে এবং বিভিন্নভাবে ওরা সেগুলোকে তাদের কথা শুনতে বাধ্য করতে পারে। এমনকি নির্দিষ্ট কোনো ব্যক্তির উপর ওগুলোকে দিয়ে হামলা পর্যন্ত করাতে পারে তারা। প্রশ্ন করেছিলাম বন্যজন্তুর উপর তার দেশের লোকদের ক্ষমতার ব্যাপারে তার বিশ্বাস কি। ওর উত্তরটা ছিল পুনর্জন্মা সম্বন্ধে পিথাগোরিয়ান আমলের কিছু মুখস্থ কথা। তুমি তো জানো আফ্রিকায় প্রচলিত সাধারণ একটা বিশ্বাস হচ্ছে পুনর্জন্ম। ও বলেছিল মানুষের আত্মা, বিশেষত যারা জীবিত অবস্থায় খারাপ কাজ করে গেছে, তারা বন্য জানোয়ারের বেশে পুনর্জন্মা লাভ করে। সেই অর্থে জানোয়ারগুলো তাদের একরকম আত্মীয়ও বটে এবং সে কারণেই ওর দেশের অধিবাসীরা বন্য জন্তুকে সম্মান করে। গল্পটা খ্রিস্টপূর্ব আমলের হলে মানাতো বেশি, তবে বর্তমান সময়ের এক আফ্রিকানের মুখে থেকেও বেশ আগ্রহের সাথেই শুনেছি। ওর গায়ে সামান্যতম সত্য ওর গল্পে সামান্যতম সত্য ছিল কিনা কে জানে, হয়তো এক ফোঁটাও ছিল না। কিন্তু তবু বন্ধু, যদি সময় সুযোগ পাও তাহলে এ দেশটাকে খুঁজে বের করতে চেষ্টা চালিও। তোমার মতো আমিও বিশ্বাস করি ব্যাবিলনের তারা পূজারী বা মিশরীয় বিভিন্ন দেবদেবী ও প্রাচীন বিভিন্ন ধর্মের অনুসারীরা এখনও আফ্রিকার এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। চিঠিটায় এরপর পিটারের মৃত্যুর বর্ণনা দেয়া হয়েছে এবং ব্রাদার অ্যাম্ব্রোস পূর্ব আফ্রিকার উপকূল সংলগ্ন এলাকায় একটা মূর্তি পেয়েছিলেন। সেটার ব্যাপারে পিটারকে কিছু জিজ্ঞেস করতে চেয়েছিলেন, কিন্তু তার আগেই সে মারা যায়। চিঠিতে এরপর বলা আছে সেই কথা। পিটারের এই অদ্ভুত গল্পটা আমার মাথায় অনেক আগে থেকেই গেঁথেছিল।
শেষ পর্যন্ত সেটা পরখ করে দেখাই আমার এই ভ্রমণের মূল উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। সেটাই পরবর্তী পৃষ্ঠাগুলোয় তুলে ধরার চেষ্টা করেছি। এখানে বলে রাখি, এ লেখাটা আসলে দাবানন্দের দেশে যাওয়ার সময় লেখা আমার ডায়েরির বর্ধিত অংশ। দাবানন্দের ভেতর অদ্ভুত ও রহস্যময় কিছু ব্যাপার দেখেছিলাম। জানি না তার কতটুকু এ লেখাটা দিয়ে প্রকাশ করতে পেরেছি। গোয়ির কাউন্সিলের নামে ওই দেশ মূলত শাসন করত পুরোহিতরা। ওখানে আমাকে অযাচিত অনেক অপমানের মুখোমুখি হতে হয়েছিল। পারিপার্শ্বিক অবস্থা তখন আমার নার্ভের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে। ওই দেশে আর একদিন থাকলেও মনে হয় নির্ঘাত পাগল হয়ে যেতাম। আরেকটা কথা বলে রাখতে চাই, তা হচ্ছে যত প্রমাণই হাজির করা হোক আর কোম্পানা বা অন্যরা যত কারণের কথাই বলুক, আমার মনে হয় কেনেকির সম্বন্ধে হ্যান্সের ধারণাই ছিল ঠিক। কেনেকিকে মন লেকে নিয়ে যাওয়ার আসল উদ্দেশ্য ছিল ওকে কঠোরতম দণ্ডে দণ্ডিত করা, কারণ কেনেকি তাদের পবিত্র জায়গাকে অশুচি করেছিল, এমনকি হাত বাড়িয়েছিল দেবীর পুরোহিতের দিকেও, যা ছিল ধর্মদহিতার সামিল। দাবানদের আইন অনুযায়ী এই ঘৃণ অপকর্মের একমাত্র শাস্তি হচ্ছে অগ্নিদগ্ন করে মৃত্যুদণ্ড। ওর পাওনা এই শাস্তি দিতেই ওকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় বলে হান্সের বিশ্বাস। আমারও এ বিষয়ে দ্বিমত নেই। তারপরও বলতে হচ্ছে, মূলত দুটি কারণে ওকে এই কঠোর দণ্ড দেয়া হয়। প্রথমত, দেবীর পুরোহিতের প্রতি অন্যায়ের কারণে দাবানদার ওর উপর ছিল খুবই রুষ্ট ও নির্দয়। দাবানদারা ওর উপর ছিল খুবই রুষ্ট ও নির্দয়। দ্বিতীয়ত, দাবান্দাদের লৌহ কঠিন আইনের কারণে ওর জীবিত থাকা অবস্থায় লেকের রত্ন, ট্রেজার অব দ্য লেক, অন্য কোনো পুরুষকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারত না। যদিও গোপন কোনো কারণে ওরা চাইছিল সে যেন তাই করে। পরিশেষে প্রশ্ন উঠতে পারে যে, মন লেক বা তার আশেপাশের এলাকার আরও স্পষ্ট বর্ণনা বা ঠিকানা কেন দিইনি কারণ আমাকে তাহলে উপহাসের পাত্র হতে হতো। আর একটা ব্যাপার, আমাকে আর হান্সকে ওই দেশে ভীষণ অপমানের মুখে পড়তে হয়েছিল। দাবানদের দেশ ছাড়ার আগে কোম্পানা খুব জোর দিয়ে বলেছিল, কারো কাছে ও দেশে যাওয়ার রাস্তা বলে দিলে বা কোনো সাদা মানুষ ওই দেশে গিয়ে পৌঁছালে তাকেও আমাদের মতো বা আমাদের চেয়েও বাজে অবস্থায় পড়তে হবে, এবং এ জীবনে হোক বা অন্য জীবনে আমাকে আর হ্যান্সকে ভীষণ বিপদের মুখোমুখি হতে হবে। যদিও ওর কথা তখন বা এখন কখনোই বিশ্বাস করি না, তারপরও দাবান্দা পুরোহিতদের ক্ষমতার ব্যাপারে আমার অভিজ্ঞতা থেকে মনে করছি ওদের না ঘাটানোই ভালো। সে কারণে ঠিকানার ব্যাপারটা না হয় একটু ঘোলায় থাকলো। অ্যালান কোয়াটারমেইন। 1. কেনেকির গল্প। যতই বয়স হচ্ছে ততই পরিষ্কার বুঝতে পারছি প্রকৃতি নিজে এক মহা রহস্য তো বটেই। আমরা প্রত্যেকে সেই রহস্যের ভেতর আরও বড় রহস্য। ভূমিষ্ঠ হওয়ার সময়ই এই রহস্য নিয়ে আমরা পৃথিবীতে আসি, এবং মৃত্যু হলে তুলে নেওয়া হয় আমাদের সাথে আসা রহস্যটুকু। কিন্তু মৃত্যুর পর সব কোথায় যায় সেটা কি আরও বড় এক রহস্য নয়? অল্প বয়সে সব কিছুই মনে হয় খুব সহজ। একজন পুরুষকে বাবা আর একজন নারীকে পরম ভালোবাসায় আমরা মা বলে ডাকি।
তাদের মাধ্যমেই আমাদেরকে পৃথিবীর সামনে তুলে ধরা হয়, অথবা পৃথিবীকে তুলে ধরা হয় আমাদের সামনে। যেভাবেই চিন্তা করি না কেন, সবই যেন স্বর্গীয় এক মহা আয়োজনের ফসল। অন্তত এভাবে চিন্তা করতেই আমাদের শেখানো হয়েছে। আকাশের চাঁদ, সূর্য আর পায়ের নিচে মাটি সবই আমাদের বলছে রাতে ঘুমাতে যেতে হবে, সকালে ঘুম থেকে জেগে উঠতে হবে। এমনকি এও বলছে যে অন্য সব কিছুর মতো খাবারেরও একটা নির্দিষ্ট সময় আছে, চাই সে দিনই হোক বা রাত হোক। এমন অজস্র সব ব্যাপার নিরন্তর ঘটে চলেছে আমাদের চারপাশে, যার সবই নিয়মতান্ত্রিক উপায়ে শৃঙ্খলিত। এর ভেতরেই বাবা মা আর স্বর্গের ইচ্ছায় চলতে থাকে আমাদের জীবন, আর চলে সময়ের চাকা। সময় মানুষকে নিঃশব্দে কিন্তু নিশ্চিতভাবে নিয়ে যেতে থাকে তার অন্তিম গন্তব্য, কবরের দিকে। মানুষ যেন গ্লেসিয়ারের উপর ঠায় বসে থাকা একটা পাথর। গ্লেসিয়ারের বরফ একসময় গলবে এবং পাথরটাও তখন নিচে পড়বেই, কিন্তু কেউ বলতে পারে না কখন বরফ গলবে আর কখন শেষ হবে পাথরের পথ চলা। মানুষও অনেকটাই তেমন, অনিশ্চিত গতিতে কিন্তু নিশ্চিতভাবেই প্রতি মুহূর্তে সে এগিয়ে চলছে মৃত্যুর পানে। আমাদের চারপাশে প্রকৃতিতে প্রতিনিয়ত ঘটে চলছে হাজারো রহস্যের লীলা খেলা, কিন্তু অদৃশ্য একটা পর্দা দিয়ে সব সময় সেগুলো আমাদের দৃষ্টির আড়ালে রাখা হয়। আমাদের মধ্যে পরিণত বোধ এলে কখনো বা মুহূর্তের জন্য তুলে নেওয়া হয় পর্দাটা, বা হয়তো সেই পর্দায় তৈরি হয় একটা ফুটো, যেখান দিয়ে দেখা যায় দিগন্তের পেছনে খেলা করছে অজানা সব রহস্য। অন্ধকারের পটভূমিতে প্রায় কখনোই সেসব রহস্যের পরিপূর্ণ রূপ বোঝা যায় না। সেসব রহস্য কখনো হয় ব্যাখ্যার অতীত আশ্চর্যজনক, আবার কখনো অতি ভয়ানক। কিন্তু এমন অতল স্পর্শী ব্যাপার নিয়ে কেন কথা বলছি? কারণ আমাদের জ্ঞান ও বুদ্ধি দুটোই সীমাবদ্ধ, অথচ এই অসীম রহস্যময়তার মাঝে যা আমরা বুঝতে চাই, আমাদের ন্যূনতম জ্ঞান ও স্বল্প বুদ্ধি দিয়েই তা বুঝে নিতে হয়। আফ্রিকার মাটি আর মানুষের সাথে আমার সম্বন্ধ অনেক পুরানো, তাই অনেক আগে থেকেই চেয়েছি এ দেশটাকে জানতে, আর চেয়েছি আরেক মহা রহস্য আত্মার জগৎকে বুঝতে। আরও স্পষ্টভাবে বললে বুঝতে চেয়েছি মানুষের প্রকৃতি। প্রশ্ন উঠতে পারে, মানুষের প্রকৃতির সাথে আত্মার সম্বন্ধ কোথায়? উত্তরে সবিনয়ে বলতে চাই, আমার মতে সব কিছুর সাথেই তার সম্বন্ধ আছে। যতই দেখছি আর আমার স্বল্প বুদ্ধি দিয়ে বুঝতে পারছি, তাতে ভাবতে বাধ্য হচ্ছি আমাদের শারীরিক উপস্থিতির প্রায় সবটুকুই আত্মার তাৎক্ষণিক একটা অবস্থা নির্দেশ করে মাত্র। যদিও শারীরিক কার্যকলাপের কারণে সব কিছুই অন্যরকম মনে হয়। গ্যাস ভরা বেলুন নিশ্চয় দেখেছেন, বাচ্চাদের খুবই পছন্দের খেলনা। ফেরিওয়ালারা রাস্তায় রাস্তায় ঘুরে ও জিনিস বিক্রি করে। সুতো ছেড়ে দিলে বাতাসের টানে কোথায় চলে যায় কে জানে। উড়তে উড়তে একসময় ফেটে যায়, পড়ে থাকে বাইরের টুকরো টাকরা আবরণ। আমার কাছে ফেটে যাওয়া বেলুনের অবশিষ্টাংশটা হচ্ছে মানুষের শরীরের প্রতীক। কি বিশাল আর ব্যাখ্যার অতীত জটিল এক অবয়ব। জীবনের নানা ঘটনার প্রেক্ষিতে সেটা এখান থেকে ওখানে ঘুরে বেড়ায়, কিন্তু তার সম্ভাবী শেষ পরিণতি হচ্ছে মৃত্যুর মধ্য দিয়ে অনন্তে বিলীন হয়ে যাওয়া। কিন্তু শরীরটার ভেতর আসলে আছে কি?
কোনো অদৃশ্য জিনিস এর ভেতর থেকে বেরিয়ে যায়। বেলুনের গ্যাসটাকে আত্মার সাথে তুলনা করা যেতে পারে, যা কিছুক্ষণের জন্য হয়তো শরীরের বাঁধনে আটকা পড়ে, কিন্তু শেষ পর্যন্ত সেটা বের হয়েই যায়। জানি উদাহরণটা নির্ভুল নয়, তবে এর মাধ্যমে আমার চিন্তা ভাবনা সম্বন্ধে ধারণা দেয়া সহজ হবে। মূলত মহান আফ্রিকার এক রহস্য সম্বন্ধে আজ বলতে যাচ্ছি। খোদার দুনিয়ার প্রতিটা দেশই সুন্দর, কিন্তু কোনোটাকেই আফ্রিকার চেয়ে বেশি সুন্দর বা আশ্চর্যজনক বলে আমার মনে হয়নি। এমনকি অপরিবর্তিত চীন বা প্রাচীন ভারতও নয়। ওই মহান দেশগুলো তাদের অধিবাসীদের কাছে কম বেশি পরিচিত, কিন্তু আফ্রিকা শুরুতে যেমন ছিল এখনও তেমনই আছে, অপরিচিত ও রহস্যময়। এখনও আফ্রিকার বিরাট অংশের মানুষ অপর অংশ সম্বন্ধে অজ্ঞ, ঠিক যেমন ছিল প্রতিপত্তিশালী মিশর। তারা কখনো পৃথিবীর বিরাট একটা অংশের উপর রাজত্ব করত, তখন তারাও ছিল তাদের চারপাশের বিভিন্ন এলাকা সম্বন্ধে অজ্ঞ। এখন যে তাদের চারপাশের এখন যে দেশটাকে ইউগান্ডা নামে ডাকা হয়, আগে তা পরিচিত ছিল ল্যান্ড অফ পল্ট নামে। সে দেশও ছিল অভিযান চালানোর যোগ্য চমৎকার এক দেশ। এছাড়াও বলা যায় সুলেমানের কথা, হিরাম ও ওফিয়ের স্বর্ণ নিয়ে যাওয়ার কথা। সম্ভবত সেই এলাকা ছিল সোফালার পেছনে কোথাও, অথবা বর্তমানে লিবিয়া নামে পরিচিত এলাকার কথাই ভাবা যাক। এখনও এদেশে অগণিত সংখ্যক জাতি উপজাতি বিদ্যমান। প্রতিটা জাতিরই ধর্ম, দেবতা, আচার আচরণ, রীতিনীতি, ঐতিহ্য, ভাষা ইত্যাদি ভিন্ন। বিভিন্ন ব্যাপারে এদের দৃষ্টিভঙ্গিও পুরোপুরি আলাদা। কিন্তু এসব উদাহরণ কেন টানছি? কারণ আমার স্বল্প অভিজ্ঞতা থেকে একদম ভিন্ন ধারণার একটা ঘটনা আজ বলতে যাচ্ছি। এমন এক ঘটনা যার জন্য ভিন্ন দৃষ্টিভঙ্গি সম্বন্ধে জানতে চাওয়ার মতো কৌতূহলী আর খোলা মন থাকতে হবে। গল্পটা আমার কাছে সবসময় দারুণ একটা ইতিহাস বলে মনে হয়েছে। ঘটনাগুলোতে আমাকেও অংশ নিতে হয়েছিল। তবে বলে রাখা ভালো, আমি এ গল্পে মুখ্য চরিত্রের অভিনেতা ছিলাম না। ছিলাম সেফ কয়েকটা পক্ষের মধ্যে যোগাযোগ রক্ষাকারী হিসেবে। ছিলাম ভাগ্য নির্ধারিত স্বল্প গুরুত্বের একটা সেতুর মতো, যার উপর দিয়ে এ গল্পের মূল পাত্রপাত্রীরা চলে গেছে তাদের ভাগ্য নির্ধারিত গন্তব্যে। ওই ঘটনাগুলোর অনেক কিছুই দেখার ভাগ্য আমার হয়েছিল। সে সময় লিখে রাখা আমার ডায়েরির সাহায্যে ওই ঘটনাগুলোর একটা লেখ্য তুলে ধরার চেষ্টা করছি। অনেক বছর আগে আমার বিশ্বস্ত ও অনুগত হটেনটট ভৃত্য হ্যান্সকে সাথে নিয়ে আফ্রিকার গহীন এক অঞ্চলে অভিযান চালিয়েছিলাম। আমরা রওনা হয়েছিলাম পূর্ব উপকূল থেকে। আমাদের গন্তব্যকে আপাতত মধ্য আফ্রিকায় বলবো। এলাকাটা ছিল এখন যেটাকে বেলজিয়ান কঙ্গো বলা হয়, তার উত্তরের এক এলাকা। শুনেছিলাম ওখানে হাতির বিশাল সব পাল চড়ে বেড়ায়। হয়তো জায়গাটা এখনও জনশূন্য রয়ে গেছে, তবে বাস্তবে এখন সেখানকার কী অবস্থা জানি না। মনে হয় একটা মাত্র ব্যতিক্রম ছাড়া আমি ছিলাম ওই এলাকায় পা রাখা প্রথম শ্বেতাঙ্গ মানুষ। জেলাটা ছিল লাডো পাহাড়ের পেছনে, জিনসা ও ডেনবো নদীর উত্তরে। ডেনবো নদীর উত্তরে। সত্যি কথা বলতে শুধু হাতি শিকারের আকর্ষণে
ওই দেশে যায়নি, কারণ অমন জনবিচ্ছিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে বিপুল পরিমাণ হাতির দাঁত বহন করে আনাও ছিল একরকম অসম্ভব ব্যাপার। নতুন একটা দেশ দেখা ও অজানাকে জানার আকর্ষণটাই ছিল ওখানে যাওয়ার মূল কারণ। তবে হাতির দলের দেখা পেলে সেটা হতো বাড়তি পুরস্কার। আমি বিশ্বাস করি মারা যাওয়ার পর আমরা পৃথিবীর বাইরে কোথাও চলে যাই না, বরং পৃথিবীরই কোনো এক অজানা, অদ্ভুত ও বিস্ময়কর প্রান্তে আমাদের নিয়ে যাওয়া হয়। সেজন্যই নতুন সব এলাকা আর রহস্য আমাকে এভাবে আকর্ষণ করে। মনে হয় যদি ওই জায়গাটা খুঁজে পেয়ে যাই। অধিবাসীদের কাছে শুনেছিলাম লেক ভিক্টোরিয়া নায়ানজার পাশে বিশাল এক দেশ আছে। সে দেশটার দুপাশ দিয়ে বয়ে চলেছে মবমু ও বালু নামের দুটি নদী। ওই দেশে বসবাস করে এক অদ্ভুত উপজাতি। তারা আরবদের মতো পোশাক পরে, কথাও বলে অনেকটা আরবি ঘেঁষা ভাষায়। সে দেশের কোনো এক জায়গায় আছে বিশাল এক লেক। লেকটা বিশাল, কিন্তু সেখানে নাকি কারো যাওয়ার অনুমতি নেই। লেকটা মন নামে পরিচিত এবং সেই লেকের ভেতর আছে এক দ্বীপ যার স্থানীয় নামের কোনো অর্থই হয় না। কথিত আছে ওখানে বাস করে দেবতা অথবা আত্মারা। এ কথা বলছি কারণ যে আমাকে ওই এলাকার গল্প শুনিয়েছিল সে এমন এক শব্দ ব্যবহার করেছিল যার অর্থ দুটোই হতে পারে। তো আমি যখন এই মন লেক সম্বন্ধে শুনলাম, যেখানে দেবতারা বাস করে, তখনই আমার মন চলে যায় এই গল্পের মুখবন্ধে উল্লেখ করা চিঠিতে। চিঠিটা অনেক দিন আগে পেয়েছিলাম আমার প্রয়াত বন্ধু ব্রাদার অ্যাম্ব্রোসের কাছ থেকে। ভাবছিলাম এটা কি তাহলে ব্রাদার অ্যাম্ব্রোসের চিঠিতে উল্লেখ করা সেই লেখটাই। উত্তেজনা দমিয়ে রেখে আরও বিস্তারিত জানার জন্য খোঁজখবর করা শুরু করি। তখন কিছু আদিবাসীর মুখ থেকে শুনতে পাই কেনেকি নামের এক লোকের কথা। যেখানে আদিবাসীদের দেখা পেয়েছিলাম সেখান থেকে 50 মাইল মতো দূরে এক জায়গায় সে থাকত। একসময় সে ছিল নগণ্য এক দাস, কিন্তু বর্তমানে সে আরবদের এক বসাতর সর্দার হয়ে বসে আছে। এই লেক সম্বন্ধে সে নাকি অনেক কিছুই জানে। আদিবাসীরা শুনেছে সে ওই লেকের ধারে বসবাসকারী এক জাতিতে জন্মেছিল। শুনে পথ পরিকল্পনায় পরিবর্তন আনলাম। পথ পরিবর্তনের সিদ্ধান্ত নিতে সময় লাগেনি, কারণ যে এলাকার উপর দিয়ে আমাদের পার হতে হতো সেটার সর্দার ছিল খুব হিংস্র লোক। কোনো মতেই সে তার এলাকার উপর দিয়ে আমাদের পার হতে দিচ্ছিল না। ওসিলা তো আগে থেকেই ছিল। তার সাথে যোগ হলো হঠাৎ পাওয়া কেনেকির খোঁজ। কাজেই রাস্তা বদলাবার সিদ্ধান্ত নিয়ে ফেলি। তখন অবশ্য ভুলেও সন্দেহ করিনি যে হঠাৎ দেখা পাওয়া আদিবাসীরা আসলে ছিল কেনেকিরই পাঠানো লোক, এবং আমি কেনেকিকে খুঁজতে শুরু করার অনেক আগে থেকে কেনেকি বরং আমাকে খুঁজছিল। সেই ওদের পাঠিয়েছিল যাতে ওদের কথায় প্রভাবিত হয়ে ওর এলাকার দিকে আমি যাই, অথবা সেই ওই সর্দারকে উস্কে দিয়েছিল যাতে তার এলাকার উপর দিয়ে আমাকে পার হতে না দেয়। যা হোক, কোনো বিপদ ছাড়াই কেনেকি শহরে পৌঁছায়। পথে ছিল ভীষণ বিপজ্জনক আর এক গোত্রের বাস। চেয়েছিলাম এদের এড়িয়ে যেতে, কিন্তু ওই এলাকায় দারুণ বন্ধুত্বপূর্ণ ব্যবহার পাই। এমনকি প্রয়োজনের সময় তারা সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছিল। শহরের সীমানায় পৌঁছালে রোদ
খোদ কেনেকি এগিয়ে আসে, খুবই সম্মানের সাথে স্বাগত জানিয়ে আমাদেরকে নিয়ে যায় শহরের ভেতর। ক্যাম্প করার জন্য জায়গা দেয় গ্রামের ঠিক বাইরে এবং প্রয়োজন মতো খাবার সরবরাহের ব্যবস্থাও করে। সে সরাসরি আমাকে বলে যে দাবান্দা নামের একটা জাতি থেকে এসেছে সে। সে জন্মেছিল দাবান্দার এক উঁচু ঘরে। বংশ পরম্পরায় তার বাপ দাদারা ছিল সম্মানিত জাদুকর। তারপর সে তার সম্বন্ধে অদ্ভুত এক ঘটনা বলে সে যখন শিক্ষানবিশ জাদুকর হিসেবে প্রশিক্ষণ নিচ্ছিল তখন আবান্দা নামের অপর এক বিদ্রোহী গোত্রের হাতে সে বন্দী হয়। পরে তারা তাকে হাসান নামে এক আরব দাস ব্যবসায়ীর কাছে দাস হিসেবে বিক্রি করে দেয়। সেই তাকে এখানে নিয়ে আসে। কেনেকির গল্প মতে এক রাতে সে দাস ব্যবসায়ী হাসানকে হত্যা করে। সে বলে সে রাতে অতি সন্তর্পণে তার দিকে এগিয়ে যাই আমি। তারপর গলা চেপে ধরে শ্বাস আটকে ফেলি। যা যা অন্যায় সে আমার সাথে করেছিল মারা যাওয়ার সময় হাসানের কানে কানে বলি সেসব। ইশারায় ও আমার কাছে ক্ষমা চাইছিল, দয়া ভিক্ষা চাইছিল, কিন্তু আমি ছাড়িনি। মারা যাওয়া পর্যন্ত ওর গলা দাবিয়ে রাখি। মরে গেলে পরে মৃতদেহটা নাঙ্গা করে ছুঁড়ে ফেলে দিই ঝোপের মধ্যে। একটা সিংহ দেহটা খুঁজে পায়। সকাল হতে হতেই সব শেষ। ফিরে এসে হাসানের তাঁবুতে বসে গল্প শুরু করি চিন্তা ভাবনা। সিংহ বা সিংহগুলোর আওয়াজ শুনতে পাচ্ছিলাম। বহু বচন যোগ করলাম কারণ আমার মনে হচ্ছিল ওখানে কয়েকটা সিংহ ছিল। নিশ্চিত ছিলাম যেই সিংহগুলোকে মন্ত্র দিয়ে ডাকবে ওগুলো তার ডাকেই সাড়া দেবে। মনে হলো ওরা শয়তান হাসানকে খেয়ে ফেলেছে বা হয়তো তুলে নিয়ে গেছে পরে খাবে বলে। তখন মাকু মাজান দারুণ একটা খেলা খেলি আমি। গায়ে চড়িয়ে নিই হাসানের পোশাক এবং একটু খুঁজতেই পেয়ে যাই ওর বন্দুকখানা। এখানে আসার পথে হাসান আমাকে ওটার ব্যবহার শিখিয়েছিল যাতে আসার সময় পথ চলতে অক্ষম দাসদের মেরে ফেলি। দেখলাম বন্দুকটায় গুলি ভরা আছে। গিয়ে হাসানের টুলে বসে অপেক্ষায় থাকি আলো ফোটার। ভোরবেলা হাসানের এক স্ত্রী আসে তার সাথে দেখা করার জন্য। সে তাঁবুতে ঢুকতে চাইলে তাকে বাধা দিই। সে আমার দিকে একবার তাকিয়ে বলে, তুমি তো আমার মালিক হাসান নাও? উত্তরে বললাম, আমিই হাসান, তোমার মালিক। আর তারা রাতে এসে আমার চেহারা পরিবর্তন করে দিয়েছে। সে চিৎকার করার জন্য মুখ খুলতেই আমি বলি, চিৎকার দিলেই খুন করে ফেলবো, তবে চেঁচামেচি না করলে বাঁচতে দেব। ভালো করে দেখো, আমি তরুণ আর হাসান ছিল বুড়ো। আমি হাসানের চেয়ে সব দিক থেকেই ভালো। আমাকে মেনে নিলে আমার সাথে তুমিও সুখী থাকবে। এখন বেছে নাও, বাঁচবে নাকি মরবে? বাঁচবো, বলল সে। মহিলাটা বোকা ছিল না। তাহলে তো আমি হাসান নাকি? হ্যাঁ, এবার আমি নিশ্চিত তুমিই হাসান, বলল সে। ওই মহিলার জ্ঞান ছিল। মাকু মাজান। 2 বছর পর সে যখন মারা যায় আমার খুব খারাপ লেগেছিল। আসল গল্পে যাই আবার। ভালো, বললাম আমি। এখন হাসানের চাকর বাকরেরা এলে তুমি শপথ করে বলবে আমি হাসান ছাড়া আর কেউ নই। মনে রেখো, না বললে মৃত্যু নিশ্চিত। সে বলল, আমি শপথ করেই বলবো। কিছুক্ষণ পর আসে হাসানের দলের এক ক্যাপ্টেন। ও ছিল এক আধা আরব চলমান চর্বির ডিপো। হাসানের জন্য সকালের পানীয় নিয়ে এসেছিল সে। আমি সেটা তুলে নিয়ে খেয়ে ফেললাম। ততক্ষণে উদীয়মান সূর্যের আলো এসে পড়েছে তাঁবুর উপর। সেই আলোয় আমার দিকে তাকিয়ে থেকে ও বলল, তুমি তো হাসান নও, তুমি কেনেকি। দাস হিসেবে আমরা তোমাকে কিনে এনেছিলাম।
বললাম, আমি হাসান। বিশ্বাস না হলে আমার স্ত্রীকে জিজ্ঞেস করো, যাকে তোমরা চেনো। তাছাড়া আমি হাসান না হলে হাসান কোথায়? তখন সেই মহিলা বলল, হ্যাঁ, এই আমার স্বামী হাসান। জাদু, জাদু বলে চিৎকার করে লোকটা ওখান থেকে দৌড়ে চলে যায়। আমি তখন ওই মহিলাকে উদ্দেশ্য করে বললাম, ও গেছে বটে, কিন্তু সবাইকে নিয়ে ফিরে আসবে এখনই। তাঁবুর পাশটা তুলে বেঁধে দাও যাতে সব দেখতে পাই। আর আমার বন্দুকটা নিয়ে এসো। সে আমার কথা মতো কাজ করে। বন্দুক হাতে আমি দাঁড়িয়ে থাকি ওদের অপেক্ষায়। সদল বলে আসে ওরা, 5-6 জন আরব বা আধা আরব এবং কালো সৈন্যদের বড় বড় একটা দল। এমনকি জোয়াল টানতে টানতে দাসরাও সাথে চলে এসেছে। এরা সংখ্যায় ছিল 50 জন বা তার কিছু বেশি। এর মধ্যে 30 জন ছিল পুরুষ। এদের সবাইকে আমি চিনি। কিছুক্ষণ আগেও এদের সাথে দাসত্বের জোয়াল ভাগাভাগি করে বয়েছি আমি। ওরা বাধা অবস্থায় আরবদের পেছনে দাঁড়িয়ে বোকার মতো তাকিয়েছিল আমার দিকে। আমি ওই মহিলাকে উদ্দেশ্য করে বললাম, দাসদের জোয়ালের বাঁধন কেটে দাও। সে আমার কথা মতো কাজ করে। বলেছিলাম না মাকুমাজান, ও ছিল জ্ঞানী। চর্বির ডিপো সেই ক্যাপ্টেন তখন চিৎকার করে বলে, ওকে আমরা সবাই চিনি। ও কেনে কি, কিন্তু ও বলছে ওই আমাদের মালিক হাসান। আবার হাসানের রোব পরে হাসানেরই টুলে বসে আছে কুকুর। বল হাসান কোথায়? উত্তর দিলাম, এই রোবের ভেতর। শোনো সবাই, আমি জাদুকর। হাসানের সাথে একটা চুক্তিতে এসেছি। আমার প্রতি তার সব অন্যায় আমি ক্ষমা করে দিয়েছি। বিনিময়ে সে আমাকে দিয়েছে তার আত্মা, আর তার শরীর উড়ে চলে গেছে স্বর্গে। মিথ্যুক, চিৎকার করে বলল চর্বির ডিপো। তারপর হাতের বর্ষা তুলতে তুলতে বলল, মারো ওকে, মেরে ফেলো। শান্তভাবে আমি তখন বললাম, মেনে নাও, আমিই হাসান। নইলে এমন জায়গায় পাঠাবো সেখানে নিজেই জানতে পারবে আমি মিথ্যে বলছি না, সত্য বলছি। উত্তরে আমাকে গেঁথে ফেলার জন্য সে বর্ষা তোলে। সাথে সাথেই গুলি করে মেরে ফেলি ওকে। মেরে সবার দিকে তাকিয়ে তখন প্রশ্ন করলাম, এখন বলো আমি কি হাসান? সবাই তখন মৃত লোকটার দিকে তাকালো। ভীত 2-1 জন ভয়জড়িত কণ্ঠে হাঁ বললেও অন্যরা চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন বিশালদেহী আরেক লোক তার বন্দুকে ক্যাপ চড়াতে শুরু করে। অপর ব্যারেল খালি করি তার উপর। তারপর চিৎকার করে বলি, দাসেরা, স্বাধীন হতে চাইলে ঝাঁপিয়ে পড়ো ওদের উপর। লোকগুলো সত্যিই সাহসী ছিল, আর সংখ্যায়ও ছিল অনেক। আমার কথা শুনে তারা আরবদের উপর লাফিয়ে পড়ে। কাঁধের জোয়াল নামিয়ে ও দিয়েই শুরু করে আরব নিধন। কিছুক্ষণের মধ্যেই ওদের আক্রমণের তোড়ে মারা পড়ে প্রায় সব আরবি। যে 2-1 জন বেঁচে গিয়েছিল তারা হামাগুড়ি দিয়ে আমার সামনে এসে বলে যে নিশ্চিতভাবেই আমি হাসান। খুব ভালো। মৃত লোকগুলোকে দেখিয়ে বললাম, এদেরকে পাশের ক্যানিয়নে ফেলে দাও। তারপর ওই মহিলাকে বললাম, আমি নামাজ পড়ব, ততক্ষণে রান্না বান্না যা করার করে ফেলো। তারপর হাসানের চমৎকার জায়নামাজটা বিছিয়ে নিলাম। মাথা ঝুঁকিয়ে ভাব দেখালাম আমি নামাজ পড়ছি, সেই সাথে ঠোঁট নাড়লাম, যেভাবে হাসানকে নীরবে ঠোঁট নাড়াতে দেখেছি। তারপর থেকেই সব স্বাভাবিক হয়ে যায়। এটাই হলো আমার গল্প, লর্ড। সত্য বা মিথ্যা যাই হোক, গল্পটা ছিল দারুণ, এমনকি আফ্রিকার পক্ষেও। তবে এমনটা যে আফ্রিকায় ঘটে না তা নয়। লোকচক্ষুর আড়ালে এমন অনেক ঘটনাই এখানে ঘটে। আমি ওর গল্পটা নিয়ে চিন্তা ভাবনা করার জন্য কিছুক্ষণ বসে রইলাম। সত্যি বলতে গল্পটায় আসলেই চিন্তার খোরাক ছিল। কেনেকি আকার আকৃতিতে ছিল বিশাল, প্রায় দানবীয় শরীরের অধিকারী। লোকটা মোটেও নিগ্রো ছিল না, বরং ওর চেহারা নকশায় সেমেটিক ভাব ছিল প্রবল।
ত্বকের রং কালো নয়, ছিল হলুদ ঘেঁষা, এবং মাথার চুল মোটেও উলের মতো ছিল না, যেমনটা নিগ্রোদের হয়ে থাকে, বরং ছিল লম্বা ঢেউ ঢেউ খেলানো। চোখগুলো ছিল নজরে পড়ার মতো গোল আর এত উজ্জ্বল যে চেহারায় পেঁচার মতো ভাব ফুটে থাকতো। মোটাসোটা ঠোঁট জোড়া ছিল রুক্ষ, আর নাকটা ছিল বাজের ঠোঁটের মতো বাঁকা। হাত পা ছিল সামঞ্জস্যপূর্ণ। বলিষ্ঠ শরীরে ফুটেছিল খেলোয়াড়ের সুলভ দীর্ঘতা, এবং তার বয়স ছিল 35 থেকে 40-এর মাঝে। তবে দেখে মনে হচ্ছিল তারুণ্যের শক্তি তখনও তাকে ছেড়ে যায়নি। আমি মানুষের চরিত্র বিশ্লেষণ করতে পছন্দ করি। সে হিসেবে আমার দৃষ্টি আকর্ষণ করেছিল তার চেহারাটা। তাতে একই সাথে খেলা করছিল অসাধারণ শক্তি আর স্বপ্নালু একটা ভাব। রহস্যময় কিন্তু কিছু একটাও ছিল সেখানে। বিশেষত যখন ও নীরব থাকতো, তখন ওর চেহারায় চলে আসতো সাধু সুলভ ধ্যানমগ্ন একটা ভাব। যে গল্পটা ও বলেছে অন্য কোনো আদিবাসী সেটা বললে তাকে চরম মিথ্যুক বলে জানতাম, কিন্তু ওর এসব বৈশিষ্ট্য নিয়ে চিন্তা করার পর গল্পটা আমি প্রায় বিশ্বাস করে ফেলি। কারণ মনে হয়েছিল এমন একটা পরিকল্পনা করে বিনা দ্বিধায় সেটা বাস্তবে পরিণত করার মতো মানসিক শক্তি ওর আছে। তবে বলতেই হচ্ছে, প্রথমবার কেনেকির উপর চোখ রাখার পর থেকেই আমি ওকে অপছন্দ করে ফেলেছি। সাধারণভাবে যতই আকর্ষণীয় মনে হোক, মনের গভীরে অনুভব করেছি কোনোভাবেই একে বিশ্বাস করা যাবে না। এ খুব বিপজ্জনক লোক। তারপরও ও আমাকে যথেষ্টই কৌতূহলী করে তুলেছিল, ঠিক যেমন করেছিল ওর গল্পটা। বিশেষ করে গল্পের সেই অংশটা যেখানে বলেছিল সিংহগুলোকে ও ডেকে এনেছিল জাদু দিয়ে। তারপর কি হলো আমি শেষ পর্যন্ত প্রশ্ন করলাম। পরের ঘটনা খুব সামান্য, মাকুমাজান। আমি সবার কাছে হাঁচান হয়ে উঠলাম, যদিও সবাই আমাকে বদলে যাওয়া লোক বলে ডাকতো। পরে আর সৈকতের দিকে এগোইনি। মনে হয়েছে যেখানে এখন আছি সেখানেই আমি নিরাপদ, আর সামনে বা পেছনে যাওয়ারও সাহস হয়নি। কাজেই আশেপাশের সবাইকে নিয়ে এখানেই গড়ে তুলি এই শহর। একবার কিছু আরও বেশি ছিল আমাকে মারতে, দেখতেই পাচ্ছেন ওরা সফল হয়নি। আমি ওদের মেরে ফেলি। পরে আর কেউ এদিকে আসেনি, এবং সেই থেকে কেউ আর আমাকে অসম্মানও করেনি, কারণ ওদের কাছে আগেই হয়ে গিয়েছিলাম প্রেত মানব। তার উপর আমার আছে জাদুর মহান ক্ষমতা। শেষে সবাই আমাকে ভীষণ ভয় পেতে লাগলো। অর্থাৎ তুমি আবার জাদুকর হয়ে গেলে? হ্যাঁ মাকুমাজান, বলা উচিত আমি আগে থেকেই ছিলাম জাদুকর। বাপদাদার মতো আমারও আগে থেকেই মন্ত্রের উপর ভালো দখল ছিল। কাজেই আমি একই সাথে হয়ে গেলাম প্রজ্ঞ জাদুকর ও কুশলী এক যোদ্ধা। দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ল আমার নাম। লোকেরা আমার কাছে আসতে লাগলো ওষুধ বা জাদুর সাহায্যের জন্যে, অথবা এলো বৃষ্টির জন্য। এভাবেই আমি পরিণত হলাম এখনকার পয়সাওয়ালা আর ক্ষমতাশালী কেনেকিতে। তাহলে তো তুমি সুখী মানুষ কেনেকি? বড় বড় চোখ ঘুরিয়ে আমার দিকে তাকালো ও গম্ভীর গলায় বলল, আসলেই কি কোনো মানুষ সুখী হতে পারে মাকুমাজান? পশু পাখিরা সুখী হতে পারে সন্দেহ নেই, কিন্তু মানুষ কি এসব জানোয়ারের মতো আগামী ঘন্টায় বা আগামীকাল কি হবে তা না ভেবে থাকতে পারে? উত্তরে বললাম, আমিও মনে করি না মানুষ পুরোপুরি সুখী, কিন্তু কিছু সময় সে সুখী থাকে। যেমন যখন সে মাতাল হয়ে নিজেকে ভুলে যায় বা মাতে,
যুদ্ধের উন্মাদনায় অথবা প্রেম করে, অথবা যখন সে কথা বলে স্বর্গের সাথে যোগ করলো, সে মন্তব্যটা অদ্ভুত। হ্যাঁ, এবং যখন সে ঘুমিয়ে থাকে আর যতক্ষণ পর্যন্ত দুঃখে ভরা পৃথিবীতে জেগে না ওঠে। কেনেকি এক মুহূর্তের জন্য থমকালো, তারপর বলা শুরু করলো, সবার জন্যই যদি একথা সত্য হয়, তাহলে আমাদের মৃত মতো লোকদের কথা একবার ভাবুন, যারা দাসত্বের জোয়াল কাঁধে নিয়েছে আর বুড়ো হবে নিজের বাড়ি থেকে অনেক অনেক দূরে, হয়তো সেখানেই মারাও যাবে। আমাদের জন্য কোথাও আনন্দ নেই, এমনকি আমাদের স্বপ্নগুলোও প্রবল ভয় তাড়িত, বারবার আসে আর যায়। স্বপ্নে হয়তো ভেসে আসে দূর পাহাড়ের কোলে সুন্দর এক গ্রামের ছবি, যেখানে তার জন্ম, তার মায়ের মুখ, অথবা ছোটবেলার খেলার সাথীদের কণ্ঠ, আর তাদের কণ্ঠ যাদের সে ভালোবাসে। কিন্তু সে সব এখন শুধুই স্বপ্ন। শুনে মনে হয়েছিল ওর এই কথাগুলো ছিল হৃদয় নিংড়ানো সত্য। উত্তরে বললাম, তোমার যদি এতই খারাপ লাগে, তাহলে বাড়ি চলে যাও না কেন? এক মুহূর্ত থেমে ও বলল, সত্যি বলতে অনেক কারণ আছে মাকুমা জান। তার মধ্যে আমি যাদের শাসন করি তারা কেউ আমার সাথে আমার দেশে যেতে চাইবে না। জোর করলে বরং এখান থেকেই চলে যাবে, অথবা বিষ খাইয়ে আমাকে মেরেও ফেলতে পারে। তাছাড়াও ওরা আমাকে যেতে দেবে না, কারণ আমি ওদের কাছে খুব গুরুত্বপূর্ণ একজন। ওদেরকে আমি শত্রু বা বন্যজন্তু থেকে রক্ষা করি, ওদের জন্য বৃষ্টি এনে দিই। আমি আসলেই সেটা পারি মাকুমা জান। তাছাড়া পথটা অনেক লম্বা আর বিপজ্জনকও বটে। একবার রওনা হলে আবার যে ফিরে আসতে পারবো তারও কোনো নিশ্চয়তা নেই। তারপরও যদি পথে নামি, তাতেই বা কি আশা করতে পারি? আমি ছিলাম আমার বাবার বড় ছেলে, তার বড় স্ত্রীর ঘরে জন্ম হয়েছিল আমার। বাবা আমাকে অনেক গোপন জ্ঞান শিখিয়েছিলেন। এগুলো বংশ পরম্পরায় আমাদের এক প্রজন্ম থেকে অপর প্রজন্মের কাছে দেয়া হয়। আজ অনেক বছর হয় আমি ওখানে নেই, হয়তো অন্য কেউ এখন আমার জায়গায় বসে আছে। সর্বোপরি আমার নিজের লোকরাই আমাকে আর স্বাগত জানাবে না। তারা আমাকে মেরেও ফেলতে পারে। বিশেষ করে তারা, যারা সব জানে। তারা জানে আমি মুখ ফিরিয়ে নিয়েছিলাম আমার দেবী থেকে, আর দুর্বলতা দেখিয়েছিলাম তার প্রতিনিধির প্রতি। যদিও আমার মন দুর্বল হয়নি। যাই হোক, কথা হচ্ছে মৃত্যুর ঝুঁকি নিয়ে হলেও বাড়ি ফিরতে চাই। তাতে যদি মরতেও হয় আপত্তি নেই। এবার আমি গভীরভাবে আগ্রহী হয়ে উঠলাম, কারণ আফ্রিকান এসব রহস্যময় ধর্মবিশ্বাস সম্বন্ধে জানতে বরাবরই আমি ভীষণ আগ্রহী। আর কেনেকিও কোনো এক দেবীর কথা বলছে। তোমার দেবী? কোন দেবী? আমি প্রশ্ন করলাম। আমরা একটা অসৎ জাতীয় গাছের ছায়ায় বসেছিলাম। এটাকে ডাকা হতো সভাস্থলের গাছ নামে। গাছটা জন্মেছিল শহর থেকে সামান্য একটু দূরে একটা ছোট্ট টিলার উপর। ও উঠে গাছটার চারদিকে একবার হেঁটে এলো, নিশ্চিত করতে যে ওর কথা শুনে ফেলার জন্য আশেপাশে কেউ নেই। তারপর উপরে মুখ তুলে চাইল। গাছের ডালে একটা বানর বসেছিল। আগেই ওটাকে দেখেছিলাম, কিন্তু মনে হয় ও তখন খেয়াল করেনি। বানরটার দিকে ফিরে চিৎকার করে কিছু বলল। সবে মনে হচ্ছিল বানরটাকে সে কিছু একটা হুকুম করছে। বানরটা গাছ থেকে লাফিয়ে নেমে ছুটে গিয়ে ঢুকে পড়লে সামান্য দূরের একটা ঝোপের ভেতর। ওটাকে তাড়ালে কেন? আমি জানতে চাইলাম। বানর শুনতে পায় লর্ড, আর ওটা তো অনেকটাই মানুষের মতো। হয়তো বানরও মানুষের মতো গল্প বলতে পারে। শুনে হেসে ফেললাম। আফ্রিকান উপায়ে
ও বুঝিয়ে দিল যা বলতে চলেছে তা খুবই গুরুত্বপূর্ণ, গোপন আর একান্ত নিজস্ব। কেনেকি তার টুলটাকে সরিয়ে বসালো। লক্ষ্য করলাম গাছের পাতার ফাঁক দিয়ে দুবন্ট সূর্যের আলো শুধু আমার মুখেই পড়ছে।